আজকে আমরা এমন একটা দেশের গল্প শুনব যে দেশটা কিনা ইতিহাসের পাতা থেকে একরকম উধাউই হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি পোল্যান্ডের কথাই বলছি। ভাবতে পারেন একটা দেশ ম্যাপ থেকে পুরোপুরি মুছে যেতে পারে। শুনতে যতই নাটকীয় লাগুক না কেন, এটা কিন্তু একটা সত্যি ঘটনা। চিন্তা করে দেখুন তো, একটা আস্ত দেশ, তার বর্ডার, তার পরিচয় সব একদিন হাওয়ায় মিলিয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদিন বা দুদিনের জন্য না, পুরো ১২৩ বছরের জন্য। পোল্যান্ডের সাথে ঠিক এটাই হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এটা হলোটা কিভাবে? আর তার থেকেও বড় কথা, তার আবার ফিরে বা এলো কিভাবে? আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। পুলিশদের এই যে লড়াকু মনোভাব, এটা কোথা থেকে এলো সেটা বুঝতে হলে আমাদের এর ইতিহাসে ডুব দিতেই হবে। আর সেই ইতিহাসটা কিন্তু বারবার হারিয়ে যাওয়া আর ফিরে আসার এক অসাধারণ গল্প। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৮ শতকের শেষের দিকে তিনটা বড় বড় শক্তি, রাশিয়া, প্রুশিয়া আর অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, মিলে পোল্যান্ডকে কেকের মতো ভাগ করে নিল। নতিজা ১৭৯৫ সাল আসতে আসতে পোল্যান্ড নামে কোনো দেশই আর ম্যাপে রইল না। এরপর এক লম্বা সংগ্রামের পর ১৯১৮তে গিয়ে তারা স্বাধীনতা ফিরে পেল। কিন্তু শান্তি কই? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার তাদের ওপর আক্রমণ হলো। শেষ পর্যন্ত ১৯৮৯ সালে এসে তারা সত্যিকারের মুক্তি পেল। মানে, বুঝতেই পারছেন, এদের পুরো ইতিহাসটাই আসলে টিকে থাকার লড়াই। আর এই লড়াইটা যে কতটা কঠিন ছিল তার প্রমাণ হলো এই সংখ্যাটা। একবার দুবার না, পুলিশরা তাদের স্বাধীনতার জন্য লড়েছে প্রায় ৪০ বার। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় তাদের মনোবল আর প্রতিজ্ঞা কতটা দৃঢ়। তো এই যে এত ঝড়ঝাপটা, এত সংগ্রাম, এই ইতিহাসটা কিভাবে পোলিশদের চরিত্রকে গড়ে তুলেছে, চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। কারণ তাদের স্বভাবের মধ্যেই কিন্তু এই ইতিহাসের ছাপটা স্পষ্ট। খুব মজার একটা ব্যাপার কি জানেন? পোল্যান্ড নামটার মধ্যেই কিন্তু একটা গল্প লুকিয়ে আছে। এর মানে হলো খোলা মাঠের মানুষ। এটা একদিকে যেমন তাদের দেশের জিওগ্রাফির কথা বলে, তেমনই তাদের মনের কথাও বলে। তাদের মনটাও ঠিক ওই খোলা মাঠের মতোই, একদম সোজা সাপটা। তো কেমন হয় এই খোলা মাঠের মানুষগুলো? দেখুন, ওরা না মুখের উপর কথা বলতে ভালোবাসে, পেছনে গসিপ করা একদম পছন্দ করে না। মিথ্যাকে ওরা ভয়ঙ্কর ঘৃণা করে। ওদের কাছে বিশ্বাস একবার ভাঙলে ওটা আর জোড়া লাগে না। আর এই কারণেই বন্ধুত্বে ওরা ভীষণ বিশ্বাস্ত হয়। শুধু তাই না, বই পড়াটা ওদের সংস্কৃতির একটা বড় অংশ। লিটারেসি রেট ৯৮% ওপরে। আর হ্যাঁ, ওরা বেশ স্বাস্থ্য সচেতনও বটে। অনেকেই দেখবেন গাড়ির বদলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আচ্ছা, একটা দেশকে যখন ম্যাপ থেকে মুছে ফেলা হয়, তখন কি তাকে বাঁচিয়ে রাখে? তার সংস্কৃতি, তার ঐতিহ্য। পোল্যান্ডের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ওদের সংস্কৃতিটা যেন কিছুতেই হার মানতে চায়নি। এবার একটা মজার জিনিস বলি। আমরা জন্মদিন নিয়ে যতটা মাতামাতি করি, পোল্যান্ডে কিন্তু ব্যাপারটা সেরকম না। ওদের কাছে জন্মদিনটা মূল উৎসবই নয়। জন্মদিনের বদলে ওরা পালন করেন নাম দিবস বা ইমেনিনি। মানে ক্যালেন্ডারে প্রত্যেকটা নামের জন্য একটা নির্দিষ্ট দিন আছে। তো আপনার নামের জন্য যে দিনটা বরাদ্দ, সেটাই আপনার সেলিব্রেশনের দিন। বন্ধুবান্ধব পরিবার নিয়ে জমিয়ে পার্টি হয় সেদিন। ভালোবাসার দিনের ক্ষেত্রেও ওদের নিজস্ব স্টাইল আছে। আমরা যেমন ১৪ই ফেব্রুয়ারি পালন করি, ওরা করে ২১শে জুন। দিনটার নাম সেন্ট জনস ডে। এটাকেই ওদের ভ্যালেন্টাইন্স ডে বলতে পারেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পোল্যান্ডে নাকি এই দিনে সবচেয়ে বেশি বিয়ে হয়। এবার আসি খাবারের কথায়। পোল্যান্ডের কথা হবে আর পিয়েরোকির কথা হবে না, তা তো হয় না। এটা ওদের জাতীয় খাবার বলতে পারেন। আলু পনির থেকে শুরু করে মাংস, ফল, এমনকি চকলেট দিয়েও বানানো হয়। প্রায় ১০০রও বেশি ভ্যারাইটি আছে। এক এক অঞ্চলের এক এক রকম স্বাদ, যেন পুরো পোল্যান্ডটাই এক কামড়ে চেখে দেখলেন। তো চলুন এবার পোল্যান্ডের এমন কিছু জায়গা ঘুরে দেখি, যেগুলো শুধু সুন্দর স্থাপত্য নয়, এগুলো আসলে দেশটির টিকে থাকার এক একটা প্রমাণ। নিছক দালান কোঠা নয়, বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী। ক্রাকাও শহরে গেলে একটা অদ্ভুত জিনিস দেখবেন। ওখানকার সেন্ট মেরিজ ব্যাসিলিকা থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রাম্পেটের সুর শোনা যায়। কিন্তু সুরটা হঠাৎ মাঝপথে থেমে যায়। এর পেছনে একটা গল্প আছে। ১৩ শতকে এক প্রহরী শত্রুদের আসতে দেখে এই ট্রাম্পেট বাজিয়ে শহরবাসীকে সাবধান করছিলেন। কিন্তু বাজাতে বাজাতেই শত্রুর তীর এসে তার গলায় লাগে। সুরটা সেখানেই থেমে যায়। সেই আত্মত্যাগকে সম্মান জানাতেই আজও এই সুরটা অসমাপ্ত রাখা হয়। এবার চলুন এমন এক জগতে, যা মাটির উপরে নয় বরং অনেক গভীরে। এক অবিশ্বাস্য জগৎ, যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এর নাম ভেলিচকা লবণ খনি। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে যা কিছু দেখছেন, এই বিশাল মূর্তি, ভাস্কর্য, এমনকি আস্ত একটা গির্জা, সবকিছুই সাধারণ খনি শ্রমিকরা নিজেদের হাতে নুন পাথর খোদাই করে বানিয়েছেন। ভাবুন তো একবার, শত শত বছর ধরে তারা এই অসাধ্য সাধন করেছেন। এটা শুধু শিল্প না, এটা তাদের বিশ্বাস আর ধৈর্যের এক অসাধারণ নিদর্শন। শিল্প তো দেখলেন, এবার চলুন প্রকৃতির কাছে। এটা হলো বিয়াউভিয়েজা অরণ্য। একসময় পুরো ইউরোপ জুড়ে যে আদিম বন ছিল, এটা তারই শেষ টিকে থাকা অংশগুলোর একটা। নেকড়ে, বাইসন, হরিণ, কত যে বন্যপ্রাণীর বাস এখানে। এটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শেষ করার আগে একটা ছোট্ট টিপস। যদি কখনো পোল্যান্ডে বেড়াতে যান, একটা জিনিস মাথায় রাখবেন। ওদের কোনো বাড়িতে বা চার্চে ঢোকার সময় মাথায় টুপি পরে থাকাটা অসম্মানজনক বলে মনে করা হয়। তো এটা খেয়াল রাখলেই ভালো। পোল্যান্ডের এই পুরো গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যদি একটা দেশ ম্যাপ থেকে মুছে যাওয়ার পরেও টিকে থাকতে পারে, তাহলে একটা জাতিকে আসলে কি বাঁচিয়ে রাখে? সীমানা, পতাকা, নাকি অন্য কিছু? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে সেই দেশের মানুষের মনে, তাদের সংস্কৃতিতে আর তাদের হার না মানা মনোভাবের মধ্যে।